বাংলাদেশ হকির জন্য দারুণ একটা মুহূর্ত এই মুহূর্তে চলছে এবং যার উপলক্ষটা এনে দিয়েছে জুনিয়র দল, যেটা এই মুহূর্তে অবস্থান করছে ওমানে, এবং ওমানের মাস্কাটে অনুষ্ঠিত হচ্ছে জুনিয়র এশিয়া কাপ হকির আসর, এবং এই আসরটাই ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার। যে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে আগামী বছর ডিসেম্বরে ইন্ডিয়াতে। বাংলাদেশের হকির কোনো দলই আজ পর্যন্ত ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি। এবারের এই দলটা, এই জুনিয়র এই দলটা, তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে। সেটা বাংলাদেশ হকির জন্য নিশ্চয়ই একটা বড় পাওয়া। এটা আসলে কতটা হকির জন্য লাভ হয়েছে, কি হবে আসলে এই ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার পরে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে হাজির হয়ে গেছি বাংলাদেশের এক সময়ের হকির সুপারস্টার, যদি মেগা স্টার বলি ভুল হবে না, রফিকুল ইসলাম কামাল। তার সাথে কথা বলবো বাংলাদেশ জুনিয়র হকি টিমের এই অ্যাচিভমেন্ট নিয়ে। কামাল ভাই নিশ্চয়ই ভালো আছেন, এবং আরও বেশি হয়তো ভালো লাগার বিষয় কাজ করছে জুনিয়র হকি টিমের এই সংবাদটা শুনে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অবশ্যই, কারণ হচ্ছে যে আমাদের সাথে তো আসলে হকিটা এমনভাবে জড়িয়ে আছে যে বাংলাদেশের হকির ব্যর্থতা হলেও আমরা থাকবো সাথে, এবং বাংলাদেশের এরকম যদি একটা শুভক্ষণ আসে সেখানে কিন্তু আমরাই থাকবো। তো অবশ্যই এটা আমাদের জন্য খুবই স্মরণীয় একটি দিন, খুবই আনন্দঘন একটা দিন, কারণ এই দিনের জন্য আমরা অনেক বছর অপেক্ষা করেছি। যখন আমরা খেলাধুলা করেছি তখনও কিন্তু আমাদের কাছে এরকম সুযোগ এসেছিল যে আমরা জুনিয়র ওয়ার্ল্ড কাপ খেলবো, কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারিনি। তো সেই ক্ষেত্রে আমাদের এই যুবকরা যেটা করিয়ে দেখেছে, আমি মনে করি যে বাংলাদেশের হকিকে এগিয়ে নেওয়ার জন্য একটা যে প্ল্যাটফর্ম দরকার ছিল, কারণ বাংলাদেশের হকির গতিটা যেভাবে নিচের দিকে নামছিল, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করার মাধ্যমে বাংলাদেশের হকির আরেকটা পুনর্জাগরণের কিন্তু একটা সময় চলে এসেছে। আমি আশা করব যে এই রেজাল্টটাকে আমাদের বাংলাদেশের হকি ফেডারেশনে যারা এখন আছেন তারা সেটাকে ক্যাশ করার চেষ্টা করবেন, এবং সেটা যেভাবে হোক। বিকজ আমরা কিন্তু সবসময় বঞ্চিত হকি প্লেয়াররা। প্রথম কথা হচ্ছে আমরা ঠিকভাবে লিগ খেলতে পারি না। দ্বিতীয় কথা হচ্ছে ন্যাশনাল টিমে খেললে আমাদের যে ধরনের একটা সুযোগ সুবিধা দরকার সেই ধরনের সুযোগ সুবিধাটা আমরা পাই না, এবং আর্থিক দিক থেকে কখনোই কিন্তু আমরা প্লেয়াররা কিন্তু লাভবান হতে পারি না। কিন্তু আমরা একটা কারণে শুধু হকি খেলি, দ্যাট উই লাভ হকি, দে লাভ হকি। যারা আজকে হকি খেলেছে, একটা কেটসের দাম হচ্ছে 18 থেকে 20,000 টাকা, কিন্তু তারা মাসে পায় হচ্ছে 12,000 টাকা। একটা হকি স্টিকের দাম আপনি দেখবেন 10,000 থেকে 12,000 টাকা। আমরা কিন্তু সেভাবে, হ্যাঁ, আমাদের হকি ফেডারেশনের বা হকিতে যারা আছেন আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমরা সেভাবে পৃষ্ঠপোষকতাও কিন্তু পাই না। আশা করব এই যে জয়টা, এই যে বিশ্বকাপ খেলার যে যোগ্যতাটা আমরা অর্জন করেছি, এর মাধ্যমে আমাদের যে সমস্যাগুলো আছে অবশ্যই সেই সমস্যাগুলো আমরা দূর করতে পারবো, এবং আমাদের এই রেজাল্ট যেন আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। সেজন্য আমাদের যে ধরনের পৃষ্ঠপোষকতা দরকার প্রাইভেট সেক্টর থেকে এবং গভর্নমেন্ট লেভেল থেকে, আমরা দুইটা যদি পাই তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের হকি একটা অন্য মাত্রায় পৌঁছবে। এই বিষয়গুলো নিয়ে যদিও আমি আরও জিজ্ঞেস করতাম আপনাকে, আপনি বলে ফেলেছেন। তারপর একটু জানতে চাই যে যেই দলটা সেখানে খেলছে, আমরা জানি যে এই দলের বেশিরভাগ সদস্যই তারা বেশ কয়েক বছর ধরে একসাথে রয়েছে, এবং এবারে যদি বা ওয়ার্ল্ড কাপে দলের সংখ্যা বেড়েছে, তারপরেও বলবো যে কেমন খেলেছে এই দলটা, বা এই এইচএফ কাপ থেকে আপনি খেলা দেখছেন, এবারও প্রত্যেকটা খেলা নিশ্চয়ই দেখেছেন, খেলার মানের কথা যদি জিজ্ঞেস করি আপনাকে। জি, আমার কাছে মনে হয়েছে আমি শুধু পাকিস্তানের সাথে খেলাটা দেখি নাই, বাকি খেলাগুলো আমি দেখেছি। তো বিশেষ করে আমি বলবো যে মালয়েশিয়া বর্তমানে কিন্তু এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টিম, এবং সেই সাথে চায়নাও কিন্তু ভালো টিম। সবসময় কিন্তু চায়নার সাথে আমাদের একটা ফাইট হতো, সেটা সিনিয়র লেভেলে হোক বা জুনিয়র লেভেলে হোক। আর ওমানের সাথে আমাদের একটা, আমার মনে হয় যে একটা ডু অর ডাই সিচুয়েশন সবসময় থাকতো। তো আমরা এবার ওমানকে যেভাবে আমরা জুনিয়র এশিয়া কাপেও কিন্তু কোয়ালিফাইং রাউন্ডে যেটা করেছে, ওমানকে হারিয়েছি, এবং এবারও প্রথম ম্যাচে ওমানকে হারিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে ওমানকে হারানোটাই বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওনা ছিল, কারণ টার্গেটটা অ্যাচিভ করতে হলে আপনাকে ওমানকে হারাইতে হবে অথবা চায়নাকে হারাতে হবে। তো সেই ক্ষেত্রে বোনাস ছিল মালয়েশিয়ার সাথে আমরা ড্র করতে পেরেছি, এবং একটা পর্যায়ে কিন্তু মালয়েশিয়ার সাথে আমাদের জেতার মতো অবস্থাও হয়ে গিয়েছিল। তো তারপর আমি যেটা দেখেছি যে বাংলাদেশের খেলার অনেক উন্নতি হয়েছে, কারণ এই প্লেয়ারগুলো অনেক বছর ধরে একসাথে আছে, এবং দে আর অল কাম ফ্রম বিকেএসপি, এবং একই কোচের তত্ত্বাবধানে তারা কোচিং করেছে, একজন একজনকে চিনে, তাদের মধ্যে বোঝাপড়াটাও কিন্তু অনেক ভালো। তো এই টিমটাকে ধরে রাখতে হবে, এই টিমটাকে ধরে রেখে এই টিমের পিছনে অনেক সময় দিতে হবে। কোথায় ল্যাকিংস আছে, কোন স্কিলে ল্যাকিংস আছে, সেই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। এবং আমার কাছে যেটা আমি বলতে চাই যে যারা টিমের সাথে ছিলেন টেকনিক্যাল পার্সন, তারা আমাদের এই টিমের যে ল্যাকিংসগুলো আছেন সেগুলো নিয়ে কাজ করবেন, এবং যেখানে আমরা স্ট্রং সেখানেকে আরও স্ট্রং করার জন্য সেখানে কাজ করবেন। এবং অবশ্যই যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে এখানে অবশ্যই
আমার কাছে মনে হয় একটা প্ল্যানের মধ্যে চলে আসা উচিত বাংলাদেশকে নেক্সট আমাদের নভেম্বরে ওয়ার্ল্ড কাপ আমরা খেলবো। তো সেই হিসাবে যে সময়টা আছে আমার মনে করি যে এই সময়টা ভালো একটা সময়, এবং আমরা গত 20 বছর বা 30 বছর কি করেছে সেটা নিয়ে আমি কোনো কিছু বলবো না। এখন আমাদের আসলে একটা সঠিক পরিকল্পনা দরকার আছে এই টিমটাকে নিয়ে। এই টিমটাকে নিয়ে যদি আমরা সঠিক পরিকল্পনা করতে পারি, সেটার মধ্যে হচ্ছে যে এই লিগের এই দলের একটা স্কোয়াড করে ফেলতে হবে আপনাকে, এবং এই স্কোয়াডের প্লেয়াররা শুধুমাত্র প্রিমিয়ার ডিভিশন হকি লিগটাই খেলুক, বা যদি ফ্র্যাঞ্চাইজি হকি লিগ হোক সেটাই খেলুক। বাকিটা হচ্ছে হকি ফেডারেশনের আন্ডারে তারা চলে আসবে, এবং হকি ফেডারেশনের আন্ডারে তাদেরকে রেখে আমাদেরকে আন্তর্জাতিকভাবে এক্সপোজ করার জন্য আমাদের যে ম্যাচ খেলার যে ল্যাকিংসটা রয়েছে সে জায়গাগুলোকে পূরণ করতে হবে। আমরা বিদেশে যদি চলে যেতে পারি, আমরা মালয়েশিয়াতে যেতে পারি, আমরা 2-3 মাস সেখানে থাকতে পারি, আমরা কোরিয়াতে যেতে পারি, বা ইউরোপে যদি সুযোগ থাকে সেখানে আমরা গিয়ে 2-3 মাসের একটা ক্যাম্প করতে পারি বা ম্যাচ খেলতে পারি। সেই সাথে বিদেশি কোনো টিমকে এনে এখানে একটা আমরা সিরিজ ম্যাচের আয়োজন করতে পারি, বা 3-4টা টিম নিয়ে ফোন নেশন টুর্নামেন্ট করতে পারি এই দলটাকে নিয়ে, এবং তাদেরকে খেলার মধ্যেই রাখতে হবে। তাদের একটা রেস্ট পিরিয়ড দরকার আছে, সেই রেস্ট পিরিয়ডটাও দিতে হবে, এবং সেই সাথে যদি সম্ভব হয় একটা ভালো মানের বিদেশি কোচ রেখে বাংলাদেশেরও আরও 2-3টা কোচ তাদের সাথে যুক্ত করে একটা সুন্দর, আমার মনে হয় যে একটা কোচিংয়ের স্টাফ করা উচিত। যেহেতু আমরা এশিয়া কাপের মঞ্চে সবসময় ছিলাম, আমরা কখনোই বিশ্বকাপ মঞ্চে যাইনি। সেখানে কিন্তু আমাদের যারা আরও কম্পিটিটিভ রয়েছেন তারা কিন্তু আরও স্ট্রং, বিকজ আমাদের সেখানে খেলতে হবে ইন্ডিয়া, পাকিস্তান, কোরিয়া, মালয়েশিয়া, সেই সাথে ইউরোপিয়ান টিম, ইংল্যান্ড আছে, জার্মান আছে, অস্ট্রেলিয়া আছে, বেলজিয়াম আছে, এরকম অনেক টিম আছে যাদের সাথে কিন্তু আমাদের খেলার অভিজ্ঞতাটা খুবই কম। তো সেই হিসাবে সেই জিনিসগুলোর জন্য যেন আমাদের ল্যাকিংস না থাকে, সেই বিষয়টার উপর যদি কাজ করতে পারে, সর্বোচ্চ চেষ্টাটাই করতে হবে। রেজাল্টটা কিন্তু আমরা পরে দেখব, আমাদের যেন প্লেয়াররা না বলে যে আমরা ভালোভাবে প্রস্তুতিটা নিতে পারিনি, যেটা আমরা সবসময় বলি। আর সুযোগ সুবিধার বিষয়টা অবশ্যই দেখতে হবে, কারণ এইভাবে কিন্তু একটা প্লেয়ারকে যদি আপনি তার ভবিষ্যতের নিশ্চয়তা না দিতে পারেন, তাহলে কিন্তু প্লেয়াররা হয়তো দিতে পারবে, কিন্তু তাদের একটা শেষ বেলায় কিন্তু তাদের স্যাটিসফ্যাকশনটা কিন্তু আসবে না। তো তাদের স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রটা আমাদেরকে তৈরি করে দিতে হবে, তারা যেন সন্তুষ্ট থাকে, তারপরে মাঠের খেলাটা মাঠে খেলবে। এবং আমি মনে করি যদি আমরা সব কিছু এরকম করে দিতে পারি, আমার প্লেয়াররা তাদের সর্বোচ্চটাই দিবে, এবং বাংলাদেশের বর্তমান হকির যে অবস্থাটা আছে আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি এটা চেঞ্জ হয়ে যাবে। আপনি অনেকগুলো স্পেসিফিক জায়গা বললেন যেগুলোতে আসলে বাংলাদেশের কাজ করার সুযোগ আছে, এবং এই টিমটাকে ধরে রাখতে হলে, ওয়ার্ল্ড কাপ স্টেজে গিয়ে ভালো পারফর্ম করতে হলে এই যেই উপায়গুলো আপনি বলে দিলেন সেগুলোর আসলে কোনো বিকল্প নেই। কিন্তু আপনার কি মনে হয় যে বাংলাদেশ দল যেটা অ্যাচিভ করলো, আমরা জানি যে এবারেও তারা যখন খেলতে যায় কোনো দেশের সাথে তারা কোনো প্র্যাকটিস ম্যাচ খেলতে পারেনি বিভিন্ন সীমাবদ্ধতার কারণে, তাদের দলে কোনো অ্যাসিস্ট্যান্ট কোচ নাই, তাদের ফিজিও সাপোর্টও শুরুর দিকে সেভাবে পায়নি, অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকেই তারা কিন্তু গিয়ে এরকম পারফর্ম করেছে। আপনার কি মনে হয় যে তাদের এই অ্যাচিভমেন্টের পরে যে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করলো, এখন স্পন্সর প্রতিষ্ঠান যারা আছেন বা যারা ব্যক্তিত্ব রয়েছেন তারা একটু আলাদা করে হকির জন্য ভাববেন, কিংবা হকিটা নতুন করে জাগ্রত হবে, সেটা কি আপনার মনে হয়? অবশ্যই মনে হয়, কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের নাগরিকরা কিন্তু খুবই খেলাধুলা প্রিয়, এবং তারা কিন্তু সাফল্য দেখতেই পছন্দ করে, ব্যর্থতা কিন্তু তারা পছন্দ করে না। তো যে পর্যায়ে আমরা গিয়েছি এটার উপরে কিন্তু যাওয়ার আর কোনো সুযোগ নেই, আমরা বিশ্বকাপ মঞ্চে চলে গিয়েছি। তো সেই ক্ষেত্রে এখন অবশ্যই আমার মনে হয় যে স্পন্সর কোম্পানিরা যারা কিছুদিন আগে মুখ ফিরিয়ে নিয়েছিলেন তারা অবশ্যই আসবেন, কারণ বাংলাদেশের হকির সাথে অনেক বড় বড় কোম্পানি কিন্তু জড়িত ছিল। আশা করি যে তারা এখানে এগিয়ে আসবে। হ্যাঁ, এখানে আমাদের ফেডারেশনের ভূমিকাটা আসলে অনেক বড়। আপনাকে সুন্দর একটা পরিকল্পনা দিতে হবে, আপনি পরিকল্পনা নিয়ে কিন্তু আপনি এগোতে পারবেন। একটা কোম্পানিকে আপনি যদি প্রপার একটা পরিকল্পনা দেন, সে দেখবে যে হ্যাঁ এখান দিলে আমার দেশের যে কিন্তু একটা গৌরব হবে, আমার দেশেরই একটা কাজে আসবে। তো অবশ্যই আমার মনে হয় যে তারা এখানে এগিয়ে আসবেন, এবং বাংলাদেশের হকির উন্নয়নে যা যা করা দরকার তারা অবশ্যই কিন্তু এই কাজটি করবেন। সেই ক্ষেত্রে সরকারের একটা ভূমিকা, এনএসসি এবং ক্রীড়া মন্ত্রণালয় তাদেরকেও কিন্তু একটা সুযোগ সুবিধা করে দিতে হবে আমাদের প্লেয়ারদের জন্য। অবশ্যই অর্থনৈতিক দিকটা অবশ্যই তাদেরকে দেখতে হবে। বিশেষ করে আমি বলবো তাদের যে ইকুইপমেন্টস, আপনি জানেন যে হকি খেলা কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা খেলা। একটা গোলকিপারের প্যাডের দাম কিন্তু আপনি 2-3 লাখ টাকার নিচে না, একটা হকি স্টিকের দাম 18,000। তো সেই সব বিষয়গুলো, এবং ডেইলি অ্যালাউন্সের যে একটা ব্যাপার রয়েছে, এবং আমার কাছে যেটা মনে হয় যে কোচিং স্টাফদের মধ্যে একটা ভিডিও অ্যানালাইসিস দরকার, একটা ফিজিওথেরাপিস্ট দরকার আছে। তো একটা বিশ্বকাপ মঞ্চে যাওয়ার জন্য আসলে যে ধরনের সুযোগ সুবিধা দরকার সে সবগুলি তাদেরকে দিতে হবে। এখন কিন্তু না করার কোনো সুযোগ নেই, কারণ আপনারা যেটা চেয়েছিলেন বা আমরা যেটা চেয়েছিলাম সেটা কিন্তু আমাদের খেলোয়াড়রা অ্যাচিভ করে দেখিয়েছে। তো এখন ওরা আমাদেরকে দিয়েছে, এখন কিন্তু সময় আমাদেরকে তাদেরকে দেওয়ার।
তাদেরকে আমরা সেই সবগুলো সুযোগ সুবিধা যদি দিতে পারি, আমার মনে হয় যে বাংলাদেশের 85 সনে যে একটা হকির গণজাগরণ যে সৃষ্টি হয়েছিল, আবার কিন্তু সেই সুযোগটা এসেছে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আমাদের হকি শুধু ঢাকা কেন্দ্রিক হকি রাখলেও কিন্তু হবে না, আপনাকে ঢাকার বাইরের হকিগুলোও কিন্তু সচল করতে হবে। এবং ঢাকায় যে টুর্নামেন্টগুলো হয়, বিশেষ করে আমি বলবো যে আমাদের প্রিমিয়ার ডিভিশন হকি লিগ, ফার্স্ট ডিভিশন হকি লিগ, সেকেন্ড ডিভিশন হকি লিগ, জাতীয় হকি, জাতীয় যুব হকি, স্কুল হকি এবং সেই সাথে মহিলা হকি কিন্তু এখন ভালো করছে বাংলাদেশে। তো অবশ্যই মহিলা হকির দিকেও নজর দিতে হবে, কারণ হচ্ছে তারাও কিন্তু একটা ভালো পারফরমেন্স করে এসেছে এশিয়া কাপে। এবং কামাল ভাই, তারা সম্ভবত আজকেই দেশ ছাড়ছে ওমানে, তারাও যাচ্ছে, তাদেরও খেলা শুরু হবে 7 তারিখ থেকে, তাদেরও জুনিয়র এশিয়া কাপ হকি তারাও খেলবে, ছেলেদেরটা শেষ হয়ে যাচ্ছে। এবং সুপ্রিয় দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি ফাঁকে, ছেলেদের দলটা আজকে তাদের বিকেল 4টায় তারা খেলছে ম্যাচ, এবং আগামীকাল অর্থাৎ কালকে সকালেই তারা চলে আসবে দেশে। কালকে সকালে দেশে পা রাখার পরে তাদেরকে ফেডারেশনের সভাপতি তাদেরকে সংবর্ধনা দেবেন। এবং কাল ভাই, এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে যতটুকু ভাইব্রেন্ট হওয়ার কথা ছিল, আপনি জানেন যে বিগ ডিসিপ্লিন, যেগুলো বড় ডিসিপ্লিন, ক্রিকেট, ফুটবল, হকির মতো ডিসিপ্লিন, এইগুলোর মধ্যে ক্রিকেটের বাইরে কোনো দল এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি। সেখানে হকি কোয়ালিফাই করলো ওয়ার্ল্ড কাপে, তারা ওয়ার্ল্ড কাপ খেলবে। এই বিষয়টা যতখানি ভাইব্রেন্ট হওয়ার কথা ছিল, দরকার ছিল, আপনার কি মনে হয় ততটা হয়েছে বা ততটা করতে পেরেছি আমরা? আমার মনে হয় না যেরকম উচ্ছ্বাস আসলে হওয়া উচিত ছিল, সেরকম উচ্ছ্বাসটা আসলে আমি হকি সংশ্লিষ্ট যারা আছেন তাদের মধ্যে শুধু দেখেছি, এর বাইরে কিন্তু এখন আমাদের চোখে পড়ে নাই। কিন্তু এটার জন্য আমি সেটাকে কোনো কিছু মনে করছি না, কারণ হচ্ছে যে বাংলাদেশে আসলে হকিটা এরকম একটা পর্যায়ে গিয়েছে যে অনেকেই জানে না যে বাংলাদেশ টিমটা হকি খেলতে গিয়েছে, এরকম কিন্তু হয়েছে। এটার একটা ব্যাপার হচ্ছে মিডিয়া যখন অনেকটা ক্রিকেট কেন্দ্রিক, কিন্তু মিডিয়া ক্রিকেট যেখানে যায় আপনি দেখবেন T20 টুর্নামেন্টের খবরও যেরকমভাবে ছাপানো হয় বা যেভাবে দেখানো হয়, সেই হিসাবে কিন্তু আমরা ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্টিং মিডিয়াতে কিন্তু আমাদের এশিয়া কাপ বা আমাদের ছেলেদের হকির নিউজ কিন্তু আমরা সেভাবে পাইনি। তো সেটা আসলে এটা দুর্ভাগ্যই বলতে পারি যে আমাদের হকির এটা দুর্ভাগ্য, কিন্তু সেটা নিয়ে আমরা চিন্তিত না, আমরা মাঠে প্রমাণ করব যে আমরা কি করতে পারি। তবে অবশ্যই আমার মনে হয় যে একদিন সেরকম সময় আসবে যে বাংলাদেশের হকি প্লেয়ারদেরকে খোলা ছাদেই আমরা বরণ করে নেব ইনশাআল্লাহ। হকির এই অ্যাচিভমেন্টটা কি আরও আগে আসা দরকার ছিল বলে মনে করেন না আপনি? এই এতদিন পরে, এত বছর পরে এই জুনিয়র হকি টিম তারা ওয়ার্ল্ড কাপে খেলছে, কিন্তু হকির, যেমন আপনি বললেন যে একটা সময় হকির স্বর্ণালী সময় ছিল, সেই অনুযায়ী এই অ্যাচিভমেন্টটা কি আমাদের আরও আগে পাওয়া দরকার ছিল কিনা? দেখেন, অবশ্যই ছিল, কারণ আমাদের বেশ কিছু আমরা যখন খেলেছি আমাদের সময় সুযোগটা এসেছিল এবং আমাদের পরবর্তী যে প্রজন্মটা ছিল তাদেরও কিন্তু সেই সুযোগটা এসেছিল, কিন্তু আমরা কিন্তু ওই যে কিছু কিছু ব্যাপারের জন্য, কিছু কিছু রেজাল্টের জন্য আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারিনি। তো আশা করি যে যেহেতু এখন একটা সুযোগ ছিল যে 24টা দল ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবে, তো সেরকম একটা সুযোগ ছিল, আমি সেটাকে কখনোই ছোট করে দেখব না, কারণ তারা পারফর্ম করেই কিন্তু এই পর্যায়ে এসেছে। এরকমও তো হতে পারতো চায়নার কাছে হেরে গেলে কিন্তু আমাদের কোরিয়ার সাথে খেলতে হতো এবং সেখানে একটা টাফ ম্যাচ ছিল, তখন কী হতো আমরা কিন্তু বলতে পারি না। তো সে হিসাবেই আমি মনে করি যে যেটা আমরা করতে পারিনি সেটা তারা করে দেখিয়েছে এবং আমি তাদের জন্য খুবই গর্বিত এবং তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকেই ধন্যবাদ জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই যে তারা বাংলাদেশকে এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে যে আমরা সবসময় বলতাম যে ক্রিকেটের পর একমাত্র ইভেন্ট যে হকি ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে এবং সেটা তারা প্রমাণ করে দেখিয়েছে। সবাইকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে হকির স্টাফ যারা ছিল, বিশেষ করে বয়েজ, তারাও কিন্তু প্রচুর কষ্ট করে এই টিমটার পিছনে এবং ফেডারেশনের বিগত সময় যারা ছিলেন সবারই কিন্তু এই সাফল্য আমি মনে করি। যেই এখানে ছিলেন সেখানে আপনি সাদেক ভাইয়ের কথা বলতে পারবো, আমি রহমতুল্লাহ ভাইয়ের কথা বলবো, মমিন ভাইয়ের কথা বলবো, শামসুল বারি ভাইয়ের কথা বলবো, আব্দুর রাজাক সোনামিয়ার কথা বলবো, এরকম অনেকেই আছেন। আমি সবাইকেই হয়তো এই মুহূর্তে সবার নামই বলতে পারছি না, কিন্তু সবারই এখানে অবদান আছে। আজকের এই সাফল্যের জন্য আমরা সবাই কিন্তু এই এই আমি বলবো যে সবারই এটা সার্থকতা। না, আমি যে জিনিসটা আপনার মধ্যে বের করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে হকির এই যে অর্জনটা, সেটা আরও আগে আসতে পারতো এই দৃষ্টিকোণ থেকে, যে আমরা জানি যে হকিটা মাঠে রেগুলার থাকে না, ঠিকমতো মাঠে থাকে না, 1 বছর লিগ হলে তারপরে আর কবে লিগ হবে সেটা আসলে কেউ বলতে পারে না। সেক্ষেত্রে যারা ক্লাব চালান, ক্লাব কর্মকর্তা যারা রয়েছেন, সাধারণ দর্শক যারা রয়েছেন, ফেডারেশন কর্তারা তো অবশ্যই রয়েছেন, সবার একটা সম্মিলিত প্রয়াস, সবার একটা সম্মিলিত সহযোগিতা আপনি চান কিনা, যে যেহেতু এখন একটা অ্যাচিভমেন্ট এসছে, হকিতে একটা অর্জন এসছে, সেটাকে লক্ষ্য করে বা সেটাকে পুঁজি করে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যাতে রেগুলার মাঠে খেলাটা থাকে, যাতে আর মানে কর্মকর্তারা যাতে কিছুটা নিজেরা আসলে নিজেদেরকে সংযত রাখেন যখন লিগ হয় বা যখন কোনো টুর্নামেন্ট
মুভমেন্ট হয়, সেই বিষয়গুলো আপনারা তো আরও কাছ থেকে এই বিষয়গুলো দেখেছেন যে কী কারণে হকিটা রেগুলার মাঠে গড়ে না, যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় সেই ব্যাপারে আপনি তাদেরকে কোনো পরামর্শ বা কোনো রিকোয়েস্ট করবেন কিনা? অবশ্যই, কারণ যে সময়টা আমরা পার করে এসেছি এবং আমরা কিন্তু অভ্যস্ত যে বাংলাদেশের হকি অঙ্গনে কি কি হয়েছে সেটা আপনারাও খুব ভালোভাবে জানেন। এবং আপনি যেটা বললেন যে আরও আগে আমরা খেলতে পারতাম কিনা, অবশ্যই কিন্তু আমরা পারতাম। আমাদের কিন্তু এই মিশনটা শুরু হয়েছিল 1988 থেকে, এবং 1988 থেকে তখন জুম্মান লুসাইরা কিন্তু খেলতেন। তো সেই যে তারা শুরু করেছিলেন সেটা কিন্তু আজকে 2024-এ এসে আমরা পূরণ করতে পেরেছি। কিন্তু এর মাঝে যে সুযোগগুলো এসেছিল সেগুলো আমরা নিজেরাই নষ্ট করেছি। আমাদের অন্তর্দ্বন্দ্ব ছিল, তারপরে হচ্ছে কোন্দল ছিল আমাদের, তারপরে হচ্ছে যে আমরা ফেডারেশনে যারা ছিলাম একজন একজনকে ঠিকভাবে সহযোগিতা করি না, একজন আরেকজনের আমরা দোষ খুঁজতে থাকি। তো এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সাফল্য কিন্তু সবাইকে এনজয় করতে হবে। তো সাফল্যটা এনজয় করার জন্য যে প্ল্যাটফর্মটা দরকার আছে সেটা আমাদের হকির যারা সংগঠক আছেন তাদেরকে তৈরি করতে দিতে হবে। কারণ এবং সেই সাথে আমাদের তরুণ প্রজন্মকেও কিন্তু এই সাংগঠনিক দিক থেকেও কিন্তু তাদেরকে তৈরি করতে হবে যেন তারা পরবর্তীতে এসে আমাদেরকে লিড করতে পারে, আমাদেরকে নেতৃত্ব দিতে পারে। হকি কিন্তু সবসময় একটা আমি মনে করি যে নেতৃত্বের একটা সমস্যা কিন্তু সবসময় হকিতে ছিল। যদি আমরা একটা ভালো নেতৃত্ব পেতাম এবং যেই আসুক তাকে যদি সবাই সাপোর্টও করতো তাহলে কিন্তু তার হকি ফেডারেশন বা হকি চালাতে কোনো সমস্যা হতো না। আমি বারবার এটা মনে করি যদি কোনো নির্বাচিত জয়েন্ট সেক্রেটারি আসেন বা যেই আসেন, ইলেক্টেড বা সিলেক্টেড যেই আসেন, তাকে অবশ্যই ভালোভাবে কাজ করতে দিতে হবে এবং তাকে সবাইকে সাপোর্ট করতে হবে। আমাদের এখানে দেখা যায় যে যারা হকি ফেডারেশনের বাইরে থাকে তারা হকি ফেডারেশনের বিভিন্ন রকম সমালোচনা করতে থাকে, তাদের কাজের দোষ খুঁজে থাকে। আমাদের এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। যদি আমরা সমালোচনা না করি, আমরা চুপ করে থেকে বসে দেখি না তারা কী করতে পারে, 4 বছর পরে আমাদের যখন সেখানে যাওয়ার সুযোগ থাকবে, সেখানে যদি আমরা যেতে পারি আমরা তখন কাজ করবো আমাদের মতো। অবশ্যই সবাইকে সহযোগিতা করতে হবে, তাহলে হকিটা এগিয়ে যাবে, পুরো বাংলাদেশের হকিটা এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ কামাল ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি টি স্পোর্টসকে। আর টি স্পোর্টস সবসময় আমাদের হকির সাথে আছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। এবং সেই সাথে আমি বর্তমানে যে নারী হকি দলটি যাচ্ছে আজকে ওমানে, তাদের জন্য আমার শুভকামনা রইল। থ্যাংক ইউ। সুপ্রদর্শক, এবারের জুনিয়র এশিয়া কাপ হকি যেটা ওমানের মাস্কাটে অনুষ্ঠিত হয়েছে, সেখানে বাংলাদেশ প্রথম ম্যাচটায় ওমানকে 3-1 গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল। এরপরে পাকিস্তানের কাছে তারা হেরে যায়, এরপর আর কোনো ম্যাচই তারা হারেনি। গ্রুপ পর্বে মালয়েশিয়ার সাথে ড্র করেছে, চীনের সাথে ড্র করেছে এবং থাইল্যান্ডকে তারা 7-2 ব্যবধানে পরাজিত করে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং এই বিষয়গুলো নিয়ে আসলে এখন যোগ্যতা তো অর্জন করলো তারা। স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা যেমন কঠিন, এই যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো তারা, এখন বিশ্বকাপে গিয়ে ভালো পারফর্ম যাতে তারা করতে পারে, সেখানে গিয়ে ভালো খেলে বাংলাদেশের পতাকা তারা ওড়াতে পারে, সেই চেষ্টাটা করতে হবে। এবং সে কারণেই রফিকুল ইসলাম কামাল, তিনি ফর্মার হকি প্লেয়ার এবং তাকে বলা হয় হকির সুপারস্টার বাংলাদেশের, তিনি কিছু গাইডলাইনও দিলেন এবং কি করতে হবে সেই করণীয় বিষয়গুলো বললেন। নিশ্চয়ই বাংলাদেশ হকি ফেডারেশন সেই বিষয়গুলোতে গুরুত্ব দেবে এবং সেভাবে করে আমাদের এখন লক্ষ্য ঠিক করে ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে হবে এবং তাহলেই আমরা সেখানেও সাকসেস অর্জন করতে পারবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.